মহাসড়কে ঝুঁকিপূর্ণ ৩ চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউই। নানা অজুহাত চালকদের, সীমাবদ্ধতার কথা বলছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রামে ডাবল ও ট্রিপল মার্ডার সহ 7 মামলায় জেএমবির 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। ধরাছোঁয়ার বাইরে নির্দেশদাতারা। সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। ভোটারদের মনোযোগ আকর্ষণে পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে মৌসুমের শুরুতেই পর্যটকদের ভিড় বেড়েছে। লোকসান কাটিয়ে ব্যবসা ভালো হওয়ার আশা স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মোটেল মালিকদের। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা মার্কিন সাংবাদিক লিয়ার লেভিনের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দেশের 22টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন ও সিএনজি অটোরিকশা সহ ঝুঁকিপূর্ণ 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করা হলেও তা মানছে না কেউই। হাইওয়ে পুলিশের তৎপরতায় মাঝে কিছুটা কমলেও এখন আবারও বিভিন্ন মহাসড়কে পুরোদমে চলছে এসব যান। সংশ্লিষ্টরা বলছেন, আলাদা লেন বা রাস্তা তৈরি না হওয়ায় এসব যানবাহনের মহাসড়ক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশ নিষেধাজ্ঞা অমান্য করে পুরোদমে চলছে বিভিন্ন ধরনের অটো টেম্পু, ব্যাটারি চালিত রিক্সা ও ভটভটি। ছোটখাটো এসব হালকা যান মহাসড়কে দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী পরিবহন করছে। নানা অজুহাতে নিষেধাজ্ঞা মানছেন না চালকরা, যাত্রীরা উঠছেন ঝুঁকি নিয়ে। অ্যাভেলেবেল কোনো বাস নেই যেটা দিয়ে আমি শর্ট রাস্তাটুকু যেতে পারবো, যার কারণে আমাদের এইরকম অটো রিক্সা অথবা যে রিক্সাগুলো আছে এগুলোতে ওঠা। আমরা আসি না, তখন হঠাৎ করে আইসি, মানে ফ্যামিলি নিয়ে যাইতে খালি নামা দিয়ে আসবো। কিনছি, এখন তো না চলে বুদ্ধি নেই, গরিব মানুষ, এখন তো এই রোডে এখন কম উঠি। নিষেধাজ্ঞা আরোপের সময় 3 চাকার এসব যানের জন্য আলাদা রাস্তা কিংবা লেন চিহ্নিত করে দেওয়ার ঘোষণা থাকলেও পরে আর সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। চালকরা বলছেন, আলাদা লেন থাকলে তাদের আর মহাসড়ক ব্যবহারের প্রয়োজন হবে না। আলাদা রাস্তা থাকে তাহলে আলাদা রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাইতাম বা আমরা এই রোডে উঠতাম না, কিন্তু আমরা তো আলাদা রাস্তা নাই বিধায় তো আমরা এই রাস্তা চলছি। এদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযানে এসব যানবাহন চলাচল কমাতে পারলেও লোকবল স্বল্পতায় তা শতভাগ বন্ধ করা যাচ্ছে না। প্রত্যেকটা ফিডার রোডের মাথায় মাথায় জনবল দেওয়ার মতো জনবল আমাদের নাই। ফিডার রোড থেকে উঠে সে 2 কিলোমিটার দূরে যাবে, তখন সে চেষ্টা করে ওই সিএনজি ওয়ালাকে কোনোভাবে কনভিন্স করে একটু ভাড়া বাড়ায় দিয়ে বলে যে 2 কিলোমিটার নামাই দিয়ে আসা। আমরা মামলা দিচ্ছি, আমরা জরিমানা করতেছি, আমরা মোবাইল কোড করতেছি। এই কর্মকর্তা জানান, শুধু গাজীপুর জোনের 15টি জেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় গত 3.5 মাসে 3 চাকার যানবাহন আটক করা হয়েছে 3,500, মামলা হয়েছে 2,500 আর জরিমানা আদায় করা হয়েছে প্রায় 8.5 লাখ টাকা। কথা ছিল এসব মহাসড়কে চলবে না ছোটখাটো 3 চাকার এ ধরনের যানবাহন, কিন্তু এরপরও সবগুলো মহাসড়কে সবার চোখের সামনে চলছে এই ধরনের যানবাহনগুলো। সংশ্লিষ্টরা বলছেন, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি এসব যানবাহনের জন্য আলাদা লেন কিংবা রাস্তার ব্যবস্থা করা গেলে মহাসড়কে কমে আসবে দুর্ঘটনার ঝুঁকি। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। চট্টগ্রামের বায়েজিদ মাজারে ডাবল এবং সদরঘাটে ট্রিপল মার্ডার সহ 7টি মামলায় জঙ্গি সংগঠন জেএমবির অন্তত 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। তদন্তের এ পর্যায়ে সবগুলো ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ফারদিনকে চিহ্নিত করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে নির্দেশদাতারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 থেকে 2.5 মাসে বন্দরনগরী চট্টগ্রামে বেশ কটি বড় ধরনের নাশকতা চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে বায়েজিদ এলাকায় মাজারে ঢুকে খাদেম সহ 2 জনকে জবাই করে হত্যা ও সংগঠনের তহবিল সংগ্রহের জন্য টাকা ছিনতাই করতে গিয়ে 3 জন নিহত হওয়ার ঘটনা রয়েছে। এছাড়া পুলিশের উপর গ্রেনেড হামলা চালাতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে। সবগুলো ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে দায়ী করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। জেএমবির যে সদস্য ধরা পড়েন, তার পরের সদস্যকে ধরতে গেলেই সেটা কাটা পদ্ধতি তারা ব্যবহার করে। তারপরেও মাস্টার মাইন্ড কারা আছে, কারা অর্থ যোগান দিচ্ছে, এই তথ্যগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আর বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ
করে আমরা নিশ্চিত হয়েছি যে এই হামলাগুলো জেএমবি কর্তৃক সংঘটিত হয়েছে। তদন্তকারী গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী বায়েজিদের জোড়া খুনের জন্য 1 জন, সদরঘাটে 3 খুনের ঘটনায় 2টি মামলায় 6 জন, কর্ণফুলী থানার 3টি মামলার প্রতিটিতে 4 জনকে অভিযুক্ত করা হচ্ছে। 7টি মামলার মধ্যে কয়েকটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় অভিযোগপত্র দাখিল করা হবে। আর অন্য যে মামলাগুলো আছে সেগুলো আমরা ঘটনাস্থল থেকে যে তথ্য প্রমাণ পেয়েছি, তারপরে আসামিদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদে যে তথ্য প্রমাণ পেয়েছি, সেগুলো আমরা অনেক দূরে গিয়েছি। খুব শীঘ্রই সেই মামলাগুলোরও চার্জশিট আমরা দাখিল করতে পারবো। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন 7টি মামলার চার্জশিটে গ্রেপ্তার হয়নি এই ধরনের বেশ কয়েকজন জঙ্গি সদস্যের নাম থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। এবার পৌরসভা নির্বাচনের খবর। ডিসেম্বরের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা এখন জমজমাট। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এরই মধ্যে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি নির্বাচনী এলাকা। সকাল থেকেই নিজ নিজ প্রতীকের পোস্টার লিফলেট নিয়ে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে বাড়ি বাড়ি থেকে শুরু করে মহল্লার চায়ের দোকানেও। সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ আলোচনা। ভোটারদের কাছে ভোট ও দোয়া চাইছেন প্রার্থীরা। এ সময় পৌর এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। তবে ভোটাররা বিবেচনা করছেন সৎ ও যোগ্য প্রার্থীর কথা। এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। চট্টগ্রামের বাঁশখালীতে কমল দে এবং ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনী প্রচারণার সর্বশেষ হালচাল জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তানিনের কাছে। তানিন, বাবু, শ্রীপুর পৌরসভায় মোট 58,000-এর মতো ভোটার রয়েছেন, যারা 30 ডিসেম্বরের যে আসন্ন পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এই 58,000 ভোটাররা মূলত 22টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শ্রীপুর পৌরসভার আর 9টি ওয়ার্ড রয়েছে, যে 9টি ওয়ার্ডে আমরা যতটুকু জানতে পেরেছি 9টি ওয়ার্ডে 56 জন কাউন্সিলর রয়েছেন এবং এদের মধ্যে 44 জন রয়েছেন সাধারণ কাউন্সিলর এবং এর বাইরে 12 জন রয়েছেন যারা সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেহেতু নির্বাচনের সময় অনেকটা ঘনিয়ে এসেছে, প্রায় কাছাকাছি সময়ে চলে এসেছে এবং এ কারণে সকাল থেকে আমি শ্রীপুর পৌরসভা নির্বাচনের খবরাখবর নিচ্ছিলাম এবং যেমনটি দেখেছি যে মেয়র প্রার্থী যারা রয়েছেন, কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন, তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরছেন। পাড়া মহল্লায় তাদের যে নির্বাচনী প্রচার কেন্দ্র রয়েছে, সেই নির্বাচনী প্রচার কেন্দ্রে তারা সেখানে গিয়ে প্রার্থীদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে তারা মত বিনিময় করছেন যে আসন্ন পৌর নির্বাচনে কিভাবে তারা তাদের কাঙ্ক্ষিত যে আসন বা কাঙ্ক্ষিত জয়লাভ করতে পারেন। যে বাবু, সকাল থেকে শ্রীপুরের বিভিন্ন অঞ্চলে, পৌর অঞ্চলে ঘুরছিলাম এবং এই মুহূর্তে আমি এখন রয়েছি শ্রীপুরের পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে এবং লোহাগাছ গ্রামের মধ্যে পড়েছে এটি। এবং আমরা এখানকার যারা সাধারণ জনগণ রয়েছেন এবং ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানকার মানুষের 2টি প্রধান সমস্যা রয়েছে। তারা যেমনটি বলেছেন, একটি হলো রাস্তাঘাটের অনুন্নত রাস্তাঘাট এবং যেই কারণে তাদেরকে বিশেষ করে বর্ষাকালে চলাফেরা করতে বেশ বেগ পোহাতে হয়। পাশাপাশি পৌরসভার ভেতরে পড়লেও এই ওয়ার্ডটিতে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ নেই এবং বিদ্যুতের সুবিধা পাওয়ার জন্য তারা আসন্ন যে পৌর নির্বাচন রয়েছে সেই পৌর নির্বাচনে যেসব মেয়র প্রার্থী তাদেরকে নিশ্চিত করতে পারবেন যে তাদেরকে বিদ্যুৎ সুবিধা দেওয়া হবে, তাদেরকেই সেই প্রার্থীকে তারা ভোট দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আরও আমাদেরকে যেটি জানিয়েছেন যে 3 নম্বর ওয়ার্ড ছাড়াও 2 নম্বর ওয়ার্ডেরও বেশ কিছু জায়গায় বিদ্যুতের সুবিধা এখনো পৌঁছায়নি। তো সেই বিষয়টি সম্পর্কে তারা মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন। তো এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন আমাদের সহকর্মী কমল দে, সেখানকার খবরাখবর জানতে চলে যাচ্ছি কমলদের কাছে। ধন্যবাদ তানিন। আপনি বলছিলেন গাজীপুর শ্রীপুর পৌরসভার কথা, ঠিক একই অবস্থা কিন্তু এই দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভারও। এটি বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হলো সেরকম কোনো সেবা পাচ্ছে না নগরবাসী। এক্ষেত্রে আমরা দেখেছি রাস্তাঘাট ভাঙাচোরা এবং যানজট একটি নিত্যনৈমিক সমস্যা আছে। এক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন আগামী দিনে তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে তারা যে এখন যে পৌরবাসীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করে দেবেন। আপনি জানেন যে বাঁশখালী যে পৌরসভা প্রায় 23,792 জন ভোটারের এই পৌরসভায় মোট তারা 11
13টি কেন্দ্রে ভোটদান করবেন। এর মধ্যে আমরা দেখেছি এখানে মেয়র পদে রয়েছেন মূল 2 প্রার্থী, আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে রয়েছেন সেলিমুল হক চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রয়েছেন কামরুল ইসলাম হোসাইনি। এক্ষেত্রে তারা 2 প্রার্থী আশ্বাস দিয়েছে জনগণকে। সকাল থেকে তাদের এই প্রচারণা চলছে। শীতের কুয়াশা ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকে আমরা দেখেছি প্রার্থীরা এলাকা চষে বেড়াচ্ছেন। একইভাবে এখানে কিন্তু 9টি সাধারণ আসনের জন্য 40 জন সাধারণ কাউন্সিলর এবং 3টি সংরক্ষিত কাউন্সিলর পদে 10 জন সাধারণ সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়রদের পাশাপাশি কিন্তু কাউন্সিলর প্রার্থীরাও মাঠঘাট চষে বেড়াচ্ছেন, তারা ভোট চাইছেন। এক্ষেত্রে সাধারণ প্রার্থী যারা ভোটার যারা রয়েছে তারা বলছেন আগামী দিনে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা দূরীকরণ করবে এবং এলাকার উন্নয়ন করবে। সৎ এবং যোগ্য প্রার্থী এমন প্রার্থীকে তারা 30 ডিসেম্বরের নির্বাচনে বেছে নেবেন। আপনি জানেন দক্ষিণ চট্টগ্রামের একটি প্রাচীনতম পৌরসভায় বাঁশখালী পৌরসভা, কিন্তু যতটা প্রাচীন হওয়ার কথা এবং সেই অনুযায়ী যে উন্নয়ন হওয়ার কথা সে উন্নয়ন কিন্তু বাঁশখালী পৌরসভা হয়নি। আর এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম আওয়ামী লীগের যে প্রার্থী, তিনি বলছেন যেহেতু দল ক্ষমতা রয়েছে, সে দল ক্ষমতা থাকায় অবস্থায় যদি নির্বাচিত হন তাহলে দলের প্রভাব খাটিয়ে তিনি হয়তো এলাকায় উন্নয়ন করবেন। অপরদিকে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন তিনি একসময় পৌর প্রশাসক ছিলেন এবং মেয়র ছিলেন। তিনি যে উন্নয়নগুলি করে গেছেন সেই উন্নয়নগুলি তিনি অব্যাহত রাখতে চান, তিনি অব্যাহত রাখা যে তিনি জনগণের ভোট চান। এক্ষেত্রে তিনি বলছেন একটি কথা, যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে হয়তো তিনি জিতে আসবেন বলে সেটাও আশা করছেন। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব ময়মনসিংহে ফুলপুর উপজেলা, সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ কমল। আসলে সারা দেশের মতো ময়মনসিংহের যে পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবগুলো পৌরসভাই আসলে এখন জমজমাট প্রচারণা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের সব পৌরসভাই একযোগে তুমুল প্রচারণায় রয়েছেন প্রার্থীরা বলছেন যে আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তারা আসলে তাদের গণসংযোগের তৎপরতা বাড়ছে এবং তুমুলভাবেই আসলে প্রচারণা চলছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ফুলপুর পৌরসভায়। এই পৌরসভায় এখানে মেয়র পদে 4 জন, এই মেয়র পদে এখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর রয়েছেন 45 জন, মহিলা কাউন্সিলর রয়েছেন 10 জন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন শশধর সেন এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন আমিনুল হক এবং এছাড়া আওয়ামী লীগের আরেকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন যিনি মোহাম্মদ শাহজাহান, বর্তমান মেয়র। এছাড়াও আরেকজন প্রার্থী স্বতন্ত্র রয়েছেন SM ইউসুফ আলী। সব মিলিয়ে এখানে তুমুল প্রচারণা চলছে এবং প্রচারণার মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে এবং আমি ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা বলছেন যে আসলে এখানে এই পৌরসভার যারা উন্নয়ন করবেন, যারা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকেই আসলে তারা ভোট দেবেন। যেমন এই পৌরসভায় যানজটের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, এখানে রয়েছে জলাবদ্ধতার সমস্যা এবং ড্রেনেজ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যারা সমাধান করতে পারবেন তাদেরকেই আসলে এখানকার ভোটাররা ভোট দেবেন। এবং প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরাও আসলে এখানকার যে স্থানীয় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়েই তারা কাজ করে যাচ্ছেন। তো সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভায় 18,967 জন ভোটার রয়েছেন যারা আগামী 30 তারিখ ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তো এই ছিল আসলে ফুলপুর পৌরসভার নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বাবু। দর্শক, গাজীপুরের শ্রীপুর পৌরসভা থেকে সহকর্মী তানিন মেহেদি, চট্টগ্রামের বাঁশখালী থেকে কমল দে ও ময়মনসিংহের ফুলপুর থেকে সেখানকার পৌরসভার নির্বাচনের প্রচারণার সবশেষ জানাচ্ছিলেন হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমিন হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলছে। সকাল 10:30টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়। দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় এ মামলায় বেগম জিয়ার অনুপস্থিতিতেই আদালতের কার্যক্রম চালানোর আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আদেশ দেন। এরপর মামলার 27তম সাক্ষীকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। সময় সংবাদে আরও থাকছে।
নীতিগত দুর্বলতা সহ নানা কারণে গতি নেই ইপিবির এক জেলা এক পণ্য রফতানি কর্মসূচিতে। নতুন বাজার ধরতে সহায়ক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারের পরামর্শ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবসের অনুষ্ঠানে মার্কিন সাংবাদিক লিয়ার লেভিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। একই অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে দেশে বিদেশে বাংলাদেশের সব অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্বর যুদ্ধাপরাধীদের মনে সামান্যতম অনুশোচনা না এলেও মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের স্মৃতিচারণে ভিনদেশী সাংবাদিকের দু চোখের কোণে জমে বেদনার অশ্রু, আবেগরুদ্ধ হয়ে ওঠে তার কণ্ঠ। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে আয়োজিত বাঙালির আনন্দ স্রোতে ভেজা মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এমনি করেই জড়িয়ে আসে মার্কিন সাংবাদিক লিয়ার লেভিনের কণ্ঠ। একাত্তরে যখন বাংলাদেশে যাই আমার কোনো ধারণাই ছিল না সেখানে কি চলছে। হত্যার ধ্বংস দেখে আমি হতবাক হয়ে যাই, যা আমাকে গভীরভাবে আলোড়িত করে। সেই যুদ্ধের দিনগুলো ও বিশেষত বাঙালির দৃঢ় মনোভাব আর সাহসিকতার গল্প জয় বাংলা নামে একটি সিনেমায় ধরে রাখার চেষ্টা করি। প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ আর তার স্ত্রী সেই ফুটেজগুলো নিয়ে মুক্তির গান নামে একটি অসাধারণ সিনেমা তৈরি করে আমাকে চিরকৃতজ্ঞ করেছেন। সেই সময়ের পাশাপাশি বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন লেভিন। আমার দেশ তখন আপনাদের নিরীহ মানুষদের হত্যাকারী পাকিস্তানকে সমর্থন করছিল, অস্ত্র সরবরাহ করছিল। বুঝতেই পারছেন একজন মার্কিন নাগরিক হিসেবে তখন বাংলাদেশে আমার অবস্থান করা কেমন কঠিন ছিল। আমি বুঝি না যুক্তরাষ্ট্র কেন সবসময় ভুল পক্ষকে সমর্থন করে, এখনো তারা তাই করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মোমেন সকল ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যখন এই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং সাজা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় দেশে এবং আন্তর্জাতিকভাবে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। আপনারা প্রবাসে যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আছেন, তারাও এই সমস্ত ষড়যন্ত্র রুখে দাঁড়াবেন। কনসাল জেনারেল শামীম আহসান সহ নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিদ্যুৎ খাতের অবকাঠামো নির্মাণে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি জোরালো ভূমিকা রেখে চলেছে দেশের সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো। গেল কবছরে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকলের অর্থায়নে শক্ত ভিত রচিত হয়েছে বিদ্যুৎ খাতে। এরই মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় ১,৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। বিদ্যুৎ মন্ত্রণালয়ের আশা, দাতা গোষ্ঠীর ঋণের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের স্বার্থেই সৃষ্টি করতে হবে এমন আরও প্রতিষ্ঠান। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশে অর্থনীতির গতিপ্রবাহ ধরে রাখার ক্ষেত্রে অন্যতম হিসেবে বিবেচিত বিদ্যুৎ খাত, আর সে কারণেই প্রতিনিয়ত বাড়তে থাকা চাহিদা মোকাবেলায় নীতি নির্ধারকরা জোর দিচ্ছেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। মাঝারি থেকে বৃহৎ আকারের এসব প্রকল্পে বড় সংকট হয়ে দেখা দেয় অর্থ যোগানের বিষয়টি, কিন্তু থেমে নেই বাংলাদেশ। ২০০১ সালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াটের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্যে দিয়ে বিদ্যুৎ খাতে বিনিয়োগ শুরু করে ইটকল। এরপর অব্যাহত থাকে ছোট বড় বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ। প্রতিষ্ঠানটির তথ্যমতে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ১৩% আসছে ইটকলের বিনিয়োগ থেকে। উৎপাদিত হচ্ছে ১৫০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ। এছাড়া বিনিয়োগের অপেক্ষায় থাকা প্রকল্প থেকেও আসবে আরও ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ। ইটকলের অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার কথা জানালেন এক উদ্যোক্তা। বাংলাদেশে বিদ্যুতায়ন হওয়ার জন্য একটা যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে শুধুমাত্র অর্থ দিয়েই নয়, বন্ধু হিসেবে অভিজ্ঞতা শেয়ার করার দিক দিয়েও ইটকলের অবস্থান ইজ পারহ্যাপস এট দ্য টপ। অন্যদিকে প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন মেয়াদে তাদের ঋণ সহায়তায় উদ্যোক্তাদের পাশাপাশি উপকৃত হচ্ছে বাংলাদেশ। প্রচুর ইনভেস্টমেন্ট লাগে পাওয়ার সেক্টর করার জন্য। এই প্রজেক্টগুলিকে ভায়াবল করার জন্য একটা লঙ্গার টার্ম লোনও প্রয়োজন হয়। যখন আমরা থাউজেন্ডস এন্ড থাউজেন্ড মেগাওয়াটের কথা বলছি, ইজ এ বিগ চ্যালেঞ্জ।
তো আমরা লার্জ অ্যামাউন্ট লোন প্রোভাইড করে থাকি। যদি এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা প্রোভাইড করতে না পারতাম তাহলে গভর্নমেন্টের জন্য পাওয়ার কেনা খুব কষ্টসাধ্য হতো। তবে বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা বিভাগ পাওয়ার সেল বলছে আগামীতে বড় প্রকল্পগুলোতে সুষম বিনিয়োগের জন্য প্রয়োজন ইটকলের মতো আরও আর্থিক প্রতিষ্ঠান। যখনই বড় বেস লোড পাওয়ার প্ল্যান্ট, সেক্ষেত্রে ইটকল একা সম্ভব না। ডেফিনেটলি ইটকল সাপ্লিমেন্ট করতে পারে অল্প হলেও, কিন্তু এর কিন্তু ভূমিকা কিন্তু সাংঘাতিক হতে পারে। ইটকলের পাশাপাশি আমি মনে করি এই ধরনের অর্গানাইজেশন বাংলাদেশে আরও হওয়ার প্রয়োজনীয়তা ছিল বলেই এখন ইটকলের আদলে কিন্তু আরেকটা প্রতিষ্ঠান হয়েছে। এছাড়া বিদেশি ঋণ সমন্বয়ের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী কাঠামো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেশের মঙ্গলজনক অবস্থান তৈরি করে বলেও মত নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উন্নত প্রযুক্তি ও নীতিগত সহায়তার অভাব ও পণ্যের গ্রেডিং নির্ধারণের ব্যর্থতা সহ নানা কারণে রফতানি উন্নয়ন ব্যুরোর এক জেলা এক পণ্য রফতানির কর্মসূচি অনেকটা পণ্যের তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষিভিত্তিক নতুন পণ্য রফতানির বাজার ধরতে হলে পণ্যের উৎপাদন বাড়ানো ও মান নিশ্চিত করার পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও সক্ষমতা বাড়াতে হবে। বিস্তারিত হাজারে শিউলির রিপোর্টে। রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর রফতানি নির্ভরতা কাটাতে 2010 সালে ইপিবি এক জেলা এক পণ্য কর্মসূচি হাতে নেয়। এজন্য মাঠ পর্যায়ে জরিপ করে ঢাকার বাইরে 41টি জেলার জন্য স্থানীয় প্রযুক্তি ও কম পুঁজি নির্ভর কৃষি ও হস্তশিল্পজাত 14টি পণ্য নির্বাচন করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে সিলেটের আগরুড ও আগরাতর, দিনাজপুরের পাপড়, বান্দরবনের রাবার এই 3টি পণ্য ব্যাপকভাবে রফতানির জন্য ইপিবি কাজ শুরু করলেও নানা জটিলতায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এগ্রিকালচার বেসড প্রোডাক্টের ক্ষেত্রে মূল সমস্যা হলো যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের যে একরেজ প্রতি উৎপাদন ক্ষমতাটা আমাদের চাইতে বেশি, তাদের মতো হাইব্রিডে যে বা যেসব টেকনিক ইউজ করা সেগুলো করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আমাদের যে কোয়ালিটি সম্পর্কে সার্টিফাইং এজেন্সিগুলো যেগুলো আছে সেগুলোরও সক্ষমতা বাড়াতে হবে। এই অর্থনীতিবিদের মতে এক জেলা এক পণ্য কর্মসূচি সফল করতে হলে অবকাঠামোগত সুবিধা নিশ্চিতের পাশাপাশি উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি, সহায়ক প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও প্রচারণা দরকার। সেই প্রমোট করাটা তখনই সম্ভব হবে পণ্যের মান নিয়ন্ত্রণ, পণ্য উৎপাদনের দক্ষতা, পণ্যের ব্যবসা বাড়ানোর ফান্ড, তার সাথে সাথে সরকারের ইনসেনটিভ, পাশাপাশি অবকাঠামোটা সাথে থাকে। তবে এ ব্যবসায়ী নেতার মতে রপ্তানির নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণ ইপিবির একার পক্ষে সম্ভব নয়। ওদের তো এত বাজেট নাই, ওদের এত লোকও নাই যে তারা জেলায় জেলায় গিয়ে ডেভেলপ করতে পারবে। সো দে উইল নিড চেম্বার অফ কমার্স টু জয়েন দেম to support their activities. বর্তমানে বাংলাদেশ থেকে 729টি পণ্য রফতানি হলেও 92% বৈদেশিক মুদ্রা আসে মাত্র 7টি খাত থেকে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 8 বছর ধরে অকেজো চাঁদপুর জেনারেল হাসপাতালের নৌ অ্যাম্বুলেন্স। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পার হচ্ছেন 10টি চরের হাজার হাজার রোগী। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। গত 3 বছর রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছিল সমুদ্রের বুকে জেগে থাকা ছোট দ্বীপ সেন্ট মার্টিনেও। তবে এবছর পর্যটন মৌসুমের শুরুতেই সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আবার আসতে শুরু করেছে বিপুল সংখ্যক পর্যটক। ফলে প্রাণ ফিরে পেয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আর হাসি ফুটেছে দ্বীপবাসীর মুখে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে লাইন ধরে জাহাজে উঠছেন। গত 3 বছর এমন দৃশ্য দেখা যায়নি এই নৌরুটে। কিন্তু এবার শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভিড় করছেন পর্যটকরা। নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি এই দ্বীপটি। পর্যটকরা প্রকৃতিকে অনেক কাছ থেকে উপভোগ করার জন্য ছুটে আসেন নির্জন এই দ্বীপে। কক্সবাজারে দেখলাম, কিন্তু সেন্ট মার্টিন আসতেই শুরু হলো মানে আলাদা রকম ভালো লাগা। দেখা যায় যে বিভিন্ন দেশেই যাওয়া হয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, কিন্তু এটা কোনো অংশে বাইরের থেকে কম নয়। বাবার মার সাথে এখানে আসলাম, এসে তারপর দেখে আসলেই অনেক সুন্দর। প্রকৃতির অপার সৌন্দর্যটাকে আমরা উপভোগ করছি খুব কাছ থেকে, বিশেষ করে সূর্যাস্ত।
কয়েকশো বছরের পুরনো এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বাস। এখানকার মানুষের প্রধান আয়ের খাত মাছ ধরা আর পর্যটন। তাই পর্যটক আসতে শুরু করায় দারুণ খুশি দ্বীপবাসী। আমরা চাই যে আমাদের সবসময় কি হ্রাস হোক, আমাদের সাধ্যমতো আমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে যায়। ইদানিং আমাদের দোকানে বেচা বিক্রি বেশি হচ্ছে। আগের তো বিগত বছরটা আমাদের সেন্ট মার্টিনে হরতালের কারণে লোকজন আসতে পারে না। এভাবে যদি পর্যটক আসে আমাদের ব্যবসা অনেক ভালো হবে। পর্যটক সমাগম বাড়ায় গত 3 বছরের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে জানালেন সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি। এইভাবে আসতে থাকলে আমার মনে হয় এলাকার মানুষ খুব ইনকাম সোর্স দিক দিয়ে ডেভেলপ হবে, আরো উন্নতি হবে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 200 মোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে, যেখানে 10,000 মানুষ থাকতে পারেন। সময় সংবাদ, কক্সবাজার। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় উত্তরের জনপদ পঞ্চগড় সহ যশোর ও শরীয়তপুরে জেঁকে বসেছে পৌষের শীত। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন যশোর জেলার বিভিন্ন এলাকা। কনকনে হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দেয় কয়েক গুণ। এদিকে শীতের কারণে কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। মানুষও বেরোতে পারছে না, কাজ কামের সমস্যা। এখন কুয়াশার জন্য আমরা গাড়িও চালাইতে পারছি না, আমাদের কাজের চাপ কম। বহু লোক তো ফিরে যাচ্ছে, কাজ হয় না, সব বেকার, কাজ নেই। একদিন হয় 5 দিন হয় না, খুব অসহায় আমাদের দিন কাটতে। অন্য বছরের থেকে এবার শীত খুব বেশি ভাগ, এই জন্য আমরা কাজ কাম সকালবেলায় করতে পারি না। বাস্তা নিয়ে অনেক কষ্ট হচ্ছে। শীতের কারণে হচ্ছে কোনো কাজ কাম করা যাচ্ছে না। শরীয়তপুরে শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোর থেকে যাত্রীদের অপেক্ষায় অলস সময় পার করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনের চালকদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। কুয়াশার লেগে গাড়ি চালাইতে পারতেছি না, প্যাসেঞ্জার নাই, এইভাবে বসে রয়েছি। নামাজ কালাম পড়তে পারি না শীতের জন্য। শীতে আমরা খুব অবস্থা কাহিল হয়ে গেছে। এদিকে শীত জেঁকে বসেছে উত্তরের জনপদ পঞ্চগড়েও। কুয়াশার চাদরে ঢাকা বেশিরভাগ এলাকা। এ কারণে বেশ বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করে বিভিন্ন রুটের যানবাহন। একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে চলছে ছিন্নমূল মানুষের শীত নিবারণের চেষ্টা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। রাজধানীর বংশালে বাংলাদেশ ইস্পাত অ্যান্ড আয়রন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, বাবু, আপনি যেমনটা বলছিলেন যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইস্পাত অ্যাসোসিয়েশনের যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু আজকে দোকানপাট বন্ধ করে এই বংশালের যে আব্দুর রাজ্জাক হোটেল আছে, আল রাজ্জাক হোটেলের সামনে কিন্তু তারা মানববন্ধন করছেন। এখানে হাজার হাজার ব্যবসায়ীরা সমবেত হয়েছেন, যারা দাবি জানাচ্ছেন যে বাংলাদেশে কোনো ধরনের লৌহ ইস্পাত কারখানা না থাকায়, বাংলাদেশে আয়রনের কোনো খনি না থাকায় তারা আয়রনের যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামালগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে তাদেরকে রপ্তানি করতে হচ্ছে, বিভিন্ন দেশ থেকে তারা আমদানি করছেন। সেই আমদানিকৃত মালের মধ্যে যে বিষয়গুলো নিয়ে তারা আসলে আন্দোলন করছে সেটা হচ্ছে যে কিছু কিছু বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে যারা আসলে বন্ড সুবিধা নিয়ে এই বন্ডের মালগুলো হচ্ছে তারা খোলা বাজারে কম দামে বিক্রি করে দিচ্ছে, এবং সেই কম দামে বিক্রি করার কারণে হচ্ছে যারা প্রকৃত ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারকে ট্যাক্স দিয়ে, এনবিআরকে ট্যাক্স দিয়ে যারা এই মালগুলো ক্রয় করছেন, তাদের হচ্ছে যেই ট্যাক্সের দেওয়ার ফলে হচ্ছে তাদের অতিরিক্ত ক্ষতি হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন অর্থের লোকসান গুনতে হচ্ছে, যার ফলে তারা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছেন যে যেভাবেই হোক যারা বন্ডের মাধ্যমে বন্ড সুবিধা নিয়ে বিভিন্ন দেশ থেকে লৌহ ইস্পাতগুলোকে নিয়ে আসেন, তারা যেন খোলা বাজারে বিক্রি করতে না পারেন। সরকার যেন সেই দিকে দৃষ্টি দেয়, সরকার যেন সে বিষয়টি ভালোভাবে দেখে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আবেদন জানিয়ে আসছেন। তারা 8 দফা দাবিতে আজকে কিন্তু এই মানববন্ধন এবং আন্দোলন কর্মসূচি পালন করছেন। তাদের মধ্যে দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লৌহজাত শিল্পের আমদানি পর্যায়ে সকল বন্ড সুবিধা বাতিল করতে হবে, আমদানি পর্যায়ে সেকেন্ডারি ন্যায় প্রাইম কোয়ালিটির মাল শতভাগ কায়িক পরীক্ষা করতে হবে, এবং আরেকটি দাবি তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে জানাচ্ছেন সেটি হচ্ছে যে সবই যেহেতু শিল্পের কাঁচামাল, তাই আমদানির পর্যায়ে সকলের শুল্ক হার সমান হতে হবে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা না হবে, তারা দোকান
দোকান বন্ধ করে কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন যে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে, এই শিল্পের সাথে যেহেতু প্রায় 1 কোটি মানুষ জড়িত, 1 কোটি মানুষের রুজি রোজগারের বিষয় খেয়াল করে সরকার তাদের দাবি দেওয়াগুলো অচিরেই মেনে নেবেন, এমন দাবি কিন্তু তারা বারবার জানিয়ে আসছেন। তো বাবু, আরেকটি বিষয় বলি যে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সারা বাংলাদেশের যত ইস্পাতের দোকানপাট রয়েছে সব দোকানপাটগুলো বন্ধ করে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তো বাবু, এই ছিল আমার হাতে বংশাল থেকে আপাতত এখানকার সবশেষ খবর। বাবু। দর্শক, রাজধানীর বংশাল থেকে বাংলাদেশ ইস্পাত অ্যান্ড আয়রন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। চলে যাচ্ছি পরের খবরে। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ 8 বছর ধরে অকেজো পড়ে রয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালের একমাত্র নৌ অ্যাম্বুলেন্সটি। এতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল পদ্মা ও মেঘনা নদী পার হচ্ছেন জেলার 10টি চরের হাজার হাজার রোগী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা ও মেঘনার কোল জুড়ে রয়েছে চাঁদপুরের রাজরাজেশ্বর, মিয়ারবাজার, ঈশানবালা ও বাহিরচর সহ 10টি চর। এসব চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা চাঁদপুর জেনারেল হাসপাতাল। আর তাদের যাতায়াতের কথা বিবেচনায় রেখে 2007 সালে একটি নৌ অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কোনো চালক নিয়োগ না দেয়ায় বন্ধ রাখা হয় অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করায় অ্যাম্বুলেন্সটি এখন অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই নৌকা বা ট্রলারে উত্তাল পদ্মা ও মেঘনা নদী পারাপার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ট্রলারে আসতে দেখা গেছে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। বাচ্চা অসুস্থ, কিন্তু যদি একটা কিছু থাকতো তাহলে তাড়াতাড়ি আসতে পারতাম। এখন যদি আমাদের মনে করেন সিরিয়াস রোগী হয় তাহলে ওখানে আমাদের অনেক সমস্যা হয়। সরকারি একটা অ্যাম্বুলেন্স থাকতো তাহলে অনেক উপকার হইতো। অবশ্য সমস্যার সমাধানে চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আরেকটি নতুন নৌ অ্যাম্বুলেন্স সরবরাহ করার ফলে এই সমস্ত চালক পদায়ন, পথ সৃষ্টি, জ্বালানি সবকিছুর ব্যবস্থা লিখিতভাবে বিস্তারিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। জেলা পরিসংখ্যান ব্যুরোর হিসেবে পদ্মা মেঘনা নদী বেষ্টিত চাঁদপুরের 10টি চরের লোকসংখ্যা প্রায় 30,000। সময় সংবাদ, চাঁদপুর। 100 বছরের পুরনো পৌরসভা হবিগঞ্জে আজও লাগেনি উন্নয়নের ছোঁয়া। মাত্র 9.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার কোনো কিছুই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। শহরের রাস্তাগুলো সরু হওয়ায় সপ্তাহ জুড়েই লেগে থাকে যানজট। আর শহর রক্ষার নামে হবিগঞ্জের প্রধান নদী খোয়াই শহরের বাইরে নিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হবিগঞ্জ প্রতিনিধি মিলন রশিদকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। ছুটির দিন শুক্রবার দেশের শহরগুলোতে যানজট খুব একটা চোখে পড়ে না, কিন্তু হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় শুক্রবার সকালেই দেখা যায় তীব্র যানজট। শুধু চৌধুরীবাজার নয়, শহরের সর্বত্র এমন যানজট মানুষের নিত্যসঙ্গী। স্থানীয়দের অভিযোগ, রাস্তাগুলো ছোট হওয়ার কারণে যানজট হলেও ইজি বাইক আসার পর তা অসহনীয় পর্যায়ে চলে গেছে। যানজট আগে ছিল না, প্রায় 4-5 বছর যাবৎ আমরা এই যানজটের ভুগতেছি। এটার প্রধান কারণ টমটম। অল্টারনেটিভ যদি আরেকটা রাস্তা করে এই যানবাহনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই সমস্যা থেকে আমরা দূর করতে পারবো। পৌরবাসীর আরেকটি সমস্যা জলাবদ্ধতা। পুরনো খোয়াই নদীর অধিকাংশ স্থান ভরাট ও দখল হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে হবিগঞ্জ পরিণত হয় জলাবদ্ধতার শহরে। এই নদীটি কোথাও সরকারি স্থাপনা হয়েছে, কোথাও বেসরকারি স্থাপনা হয়েছে, কোথাও মৎস্য চাষের নামে পুরো নদীটিকেই দখল করে নেওয়া হয়েছে। পূর্বের জনপ্রতিনিধিরা কথা না রাখায় এমন দুর্ভোগ বলে অভিযোগ সাধারণ মানুষের। মশা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নাই। আমরা আশা করছি এবার নির্বাচনে যারা বিজয়ী হবেন এবং সেই বিজয়ী হইলে পরে হবিগঞ্জের সার্বিক উন্নয়ন হবে। আমাদেরকে যেন কোনো মেয়র স্বপ্ন শুধু দেখায় না, আমাদের যেন বাস্তবে রূপ আমাদের দেখে। 1881 সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার বর্তমান লোকসংখ্যা প্রায় 1 লাখ। প্রতি 5 বছর পর অনুষ্ঠিত হয় নির্বাচন, পরিবর্তন হয় জনপ্রতিনিধির, কিন্তু 100 বছরেও হবিগঞ্জবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। আগামী 30 তারিখে যিনি এই পৌরসভার মেয়র কিংবা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন, তিনি সত্যিকারভাবে মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা সকলের। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশের শেনজেন শহরের একটি শিল্প এলাকায় রোববার ভূমিধসের ঘটনায় অন্তত 91 জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই ভূমিধসের কারণে 1 লাখ বর্গমিটার এলাকায় থাকা 33টি ভবন ধসে পড়েছে।
পুনরায় ভূমিধস আঘাত হানতে পারে এমন আশঙ্কায় 9 শতাধিক অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান। ওই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকেই আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান চিকিৎসকরা। এছাড়া আটকা পড়াদের উদ্ধারে এরই মধ্যে দমকল বাহিনী, পুলিশ ও উদ্ধার কর্মীদের অন্তত 2000 সদস্য আধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ করছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। স্পেনের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পিপলস পার্টি অধিকাংশ আসন পেয়ে জয়ী হলেও হারিয়েছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। পার্লামেন্টের 350টি আসনের মধ্যে পিপলস পার্টি পেয়েছে 123টি আসন। কোনো দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় জোট সরকার গঠিত হতে যাচ্ছে স্পেনে। স্পেনের সাধারণ নির্বাচনের ভোট গণনা শেষে ক্ষমতাসীন পিপলস পার্টি অধিকাংশ আসন পেয়ে জয়ী হওয়ার পর উচ্ছ্বাসে উদ্বেল হয়ে ওঠে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোর সমর্থকরা। 29% জনসমর্থন নিয়ে পার্লামেন্টে রাজোয়ের দল পেয়েছে 123টি আসন। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 176টি আসন না পাওয়ায় স্পেনে এবার জোট সরকার অবশ্যভাবী। তবে সে জোট বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃত্বেই হবে নাকি দুইয়ের বেশি ছোট দলের সমন্বয়ে সম্পূর্ণ নতুন সরকার হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, চতুর্থ অবস্থানে থাকা সিউদাদানোসের সঙ্গে ক্ষমতাসীন পিপলস পার্টির জোট গঠনের সম্ভাবনাই বেশি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমি সরকার গঠনের চেষ্টা করব যাতে স্পেন একটা স্থিতিশীল সরকার পায়। আমাদের দল এখনো স্পেনের 1 নম্বর দল। 22% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রী দল PSOE। তারা পেয়েছে 90টি আসন। এদিকে 20.6% ভোট পেয়ে 69 আসনে জয়লাভ করেছে নবগঠিত ব্যয় সংকোচন নীতির বিরোধী বামপন্থী দল পোদেমোস। ফল ঘোষণার পর দলের এক মুখপাত্র বলেন, তাদের এতগুলো আসন লাভের মধ্য দিয়ে স্পেনের রাজনীতিতে এক গুণগত পরিবর্তন সূচিত হয়েছে। স্পেনে দ্বিদলীয় রাজনীতির দিন শেষ। দেশ এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। 40টি আসন পেয়ে চতুর্থ অবস্থানে থাকা মধ্যপন্থী দল সিউদাদানোস পেয়েছে 13.9% ভোট। টানা 14 দিনের জমজমাট প্রচারণা শেষে রোববার স্পেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্পেনের বেকারত্ব, বৈষম্য ও দুর্নীতি দূরীকরণে এই নির্বাচনের ফলাফল জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 2011 সালে সোশ্যালিস্ট পার্টিকে হারিয়ে ক্ষমতায় বসেন পপুলার পার্টির মারিয়ানো রাজোয়। শিরিন আক্তার, সময় সংবাদ। খেলার খবর। AFC অনূর্ধ্ব 14 আঞ্চলিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গতরাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 14 দল। নেপালের প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে শীর্ষদের এমন সাফল্যে সন্তুষ্ট কোচ গোলাম রাব্বানী। ফাইনালের একমাত্র স্কোরার মার্জিয়া আক্তার ও অধিনায়ক কৃষ্ণা দানি দাস খুশি দেশের জন্য জয় এনে দিতে পেরে। 8 মাস আগেই এমন জয়ের উল্লাস করতে পারত বাংলাদেশের কিশোরীরা। তবে বছরের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় হিমালয় কন্যা নেপাল আর পিছিয়ে যায় অনূর্ধ্ব 14 নারী ফুটবল ফাইনাল। দেরিতে হলেও হিমালয় কন্যা নেপাল জয় শেষে দেশে ফিরেছে দেশের কিশোরীরা। প্রথমবারের মতো AFC অনূর্ধ্ব 14 আঞ্চলিক প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। শিষ্যদের প্রস্তুতিতে দেশ ছাড়ার আগেই জয়ের ব্যাপারে অনেক আশাবাদী ছিলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। নেপালের ঠান্ডা আর প্রতিপক্ষের ঘরের মাঠ সবকিছুকে উপেক্ষা করে এমন জয় গুরুর কাছে সত্যিই অনেক গর্বের। আমার ভিতরে একটি ছিল যে এই টিমটা কিছু করবে, তারপরেও বলছিল যে নেপাল শক্তিশালী টিম, তাদের প্রচুর দর্শক হয় এবং তাদের নিজস্ব মাঠ, আর আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার ছিল ঠান্ডা। স্ট্রাইকার মার্জিয়া আক্তারের গোলে বড় কোনো টুর্নামেন্টে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো শিরোপা জয়। কোচের আদেশ, সুযোগ পেলেই তা কাজে লাগাতে হবে, তাই করে দেখিয়েছেন মার্জিয়া। অধিনায়ক কৃষ্ণা দানি দাসও খুশি দেশের জন্য এমন জয় এনে দিতে পেরে। স্যার বলছে যে ডিয়ের আশেপাশে বল পাইলে বারে শুট করার জন্য, তো ডিয়ের আশেপাশে বল পাইলে বারে শুট করছি, তো গোল পাইছি। আর আমার গোলে টিম জিতছে, এজন্য আমি খুব গর্বিত। সামনে আসছে ভালো করার ইচ্ছে আমাদের, যাতে বাংলাদেশের জন্য আরো কিছু করতে পারি আমরা। ওমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও নিজেকে সফল মনে করছেন মেয়েদের সাফল্য। ওদের প্রতি আমার যে কনফিডেন্স এবং ওদের যে কনফিডেন্সটা আসলো যে ওরা কিছু করতে পারে, এটা আমার জন্য ভীষণ, বাংলাদেশ ফুটবলের জন্য ভীষণভাবে দরকার। কিশোরীদের প্রত্যয়, লাল সবুজের জার্সি গায়ে এমন আরো জয় আনবেন তারা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। লা লিগায় আবারও গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। রেলিগেশনের শঙ্কায় থাকা রায়ো ভায়োকানোকে 10-2 গোলে উড়িয়ে দিয়েছে মাদ্রিদিস্তানরা। বেলের 4টি গোলের পাশাপাশি হ্যাট্রিক করেছেন বেনজেমাও।
সেই সাথে রোনালদো পেয়েছেন জোড়া গোল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বড়সড় লজ্জা পেয়েছে লিভারপুল। রোববার লিগ পর্বের ম্যাচে 3-0 গোলে ওয়াটফোর্ডের কাছে হেরেছে অলরেডরা। 41, 61 ও 70 মিনিটে গোল করে রীতিমতো গোল উৎসব শুরু করেন ভায়াকানোর বিপক্ষে। বেলের এই উৎসবে 40, 79 ও 90 মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করলে লা লিগায় এবারের মৌসুমে সবচেয়ে বড় জয়ের পথে এগিয়ে যায় রোনালদো বেনজামারা। হয়নি মাঠ ছাড়ে স্বাগতিকরা। অন্যদিকে ইপিএল এ ওয়াটফোর্ডের মাঠ ভিকারিজ স্টেডিয়ামে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ছিল 1020 দর্শক সমর্থক। আর নিজেদের চেনা উঠোনে পরিচিত পরিবেশের সুযোগটা কাজে লাগিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক ওয়াটফোর্ড। ম্যাচের দর্শকরা নড়ে চড়ে বসার আগেই নাথান আকির করা গোলে লিড পায় ওয়াটফোর্ড। ম্যাচে গড়িয়েছে তখন মাত্র 3 মিনিট। গ্যালারিতে তখন স্বাগতিক সমর্থকদের উৎসবের ঢেউ। এর মিনিট 7 পর আবারও অল রেডদের সীমানায় হানা দেয় সানচেজ ফ্লোরেজের শিষ্যরা। ট্রয় ডিনির অ্যাসিস্ট করা বলকে কাজে লাগিয়ে লিডটাকে দ্বিগুণ করতে ভুল করেননি ওয়াটফোর্ডের নাইজেরিয়ান ফরওয়ার্ড জুডি ইঘালু। এরপর অবশ্য প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হলেও সাফল্যের দেখা মেলেনি ইউর্গেন ক্লপের শিষ্যদের। উল্টো ম্যাচের 85 মিনিটে বেহারমির ক্রস থেকে বল পেয়ে ইয়েলো আর্মিদের হয়ে ম্যাচে জোড়া গোল পূর্ণ করেন জুডি ইঘালু। শেষ পর্যন্ত ওই 3-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে ঝুঁকিপূর্ণ 3 চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউই। নানা অজুহাত চালকদের, সীমাবদ্ধতার কথা বলছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রামে ডাবল ও ট্রিপল মার্ডার সহ 7 মামলায় জেএমবির 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। ধরাছোঁয়ার বাইরে নির্দেশদাতারা। সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। ভোটারদের মনোযোগ আকর্ষণে পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা মার্কিন সাংবাদিক লিয়ার লেভিনের। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে মৌসুমের শুরুতেই পর্যটকদের ভিড় বেড়েছে। লোকসান কাটিয়ে ব্যবসা ভালো হওয়ার আশা স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মোটেল মালিকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।